হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাসেস উইথ প্রতীক। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো প্রথম অঙ্কটা আমাকে বলেছে একটা রাশিমালা দিয়েছে বা একটা সমীকরণ দিয়েছে 4x² + 2x - 1 × 2x + 1 = 4x × 2x - 1। বলছে এই সমীকরণটি সমাধানের শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা তা বুঝে লিখি। প্রথমত, যে সমস্ত সমীকরণের ক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করা যায় সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমাকে দেখতে হবে এই সমীকরণটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা। যদি এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয় তবে অবশ্যই এক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লিকেবল হবে। তো আমি কি করলাম, ফার্স্টে আমি সমীকরণটাকে এখানে লিখলাম, দেন 4x² যেটা আছে ওটাই থাকলো, এইটা মানে এইটা ইন্টু এইটা যেটা আছে এটা a - b × a + b অর্থাৎ a² - b² এর ফর্মুলায় পড়ে গেলে কী হলো যে 2x² - 1², আর এই সাইডে 4x এগুলো গুণ হয়ে গেল 8x² - 4x, এটা এলো। এবার নেক্সট স্টেপে কী করলাম, নেক্সট স্টেপে আমি জাস্ট সিম্পলিফিকেশন করছি এখন। 4x² + 4x² 2x² করলে 4x² - 1² মানে 1 = 8x² - 4x, এটা পেলাম। এবার 4x² যোগ হয়ে গেল 8x² - 1, আর এই সাইডে 8x² - 4x, 8x² ক্যান্সেল আউট, কেটে দিলাম আমরা। তো এবার কি হলো, এই 4xটাকে আমি এই সাইডে নিলাম, পেলাম 4x - 1 = 0। এটা হচ্ছে কি একটা লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। তাহলে লিখলাম কি, এটি যেহেতু একটি রৈখিক সমীকরণ অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, সর্বোচ্চ ঘাত 1, ওই জন্য এটাকে রৈখিক সমীকরণ বলছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, তাই ইহার ক্ষেত্রে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা কী বলছে, নেক্সট অঙ্কটা আমাকে জিজ্ঞাসা করছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। অবভিয়াসলি শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটাও খুব ভালো অঙ্ক। আমাকে বলছে কি একটা সমীকরণ দিয়েছে, নিয়ে বলেছে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাওয়া গেল x = k ± 12/10, এটা পাওয়া গেল। তাহলে কের মান কী হবে তা হিসেব করি। তো খুবই সিম্পল, ফার্স্টে আমি কী করলাম, ফার্স্টে সমীকরণটাকে আমি এখানে লিখে নিলাম, লিখে নিয়ে আমি এর ওপর শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করলাম। কী লিখলাম, x = -b ± √b² - 4ac/2a লিখলাম। এবার কি করলাম, এই বি এ সি এগুলোর জায়গায় মান বসাতে হবে। কোনটার মান কী হবে ওটা কীভাবে বার করব, ফার্স্টে আমি এই সাইডে লিখলাম 5x² + 2x - 7 = 0। এই সমীকরণটাই আমি লিখে নিলাম এখানে। লিখে নিয়ে নিচে লিখলাম কি, নিচে লিখলাম ax² + bx + c = 0। এখানে 0টা একটু চাপা পড়ে গেছে, = 0। তো এই দুটো সমীকরণ যখন আমি তুলনা করছি আমি পাচ্ছি কি পেলাম হচ্ছে a = 5, যেহেতু x² সহগ a, উপরেও x² সহগ 5, তাহলে a = 5। তারপর কী হচ্ছে এক্সের সহগ কী হচ্ছে b, আর উপরে এক্সের সহগ হচ্ছে 2, তাহলে b = 2, আর c মানে কত, c মানে হচ্ছে -7। তো আমি এইভাবে মানগুলো এইভাবে বার করতে হয়। তো এবার কি করলাম, এবার এগুলোর মান জাস্ট আমি এই সমীকরণটায় পুট করে দিলাম। তো পুট করে পেলাম -2 ± √2² - 4 × 5 × -7/2 × 5, এটা পেলাম। তারপর কি করলাম, তারপর এখানে লিখলাম, তারপর এবার হচ্ছে জাস্ট মানে সিম্পলিফিকেশন, -2 ± √2² থেকে 4 হয়ে গেল, আর 4 × 5 = 20 হয়, 20 আর সাথে 140 হয়, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওই জন্য 140 প্লাস, তাহলে লিখলে এটা এলো। নেক্সট কী করলাম, নেক্সট হলো যে ওইটাকে আরেকবার লিখলাম যে -2 ± √144/10। এবার 144-এর রুট করলে কত হয়, 12 হয়ে যায়, তাহলে x = -2 ± 12/10, এটাকে আমি 1 নম্বর লিখলাম। এবার আমাকে প্রশ্নে গিভেন কী আছে যে x = k ± 12/10, এটা 2 নম্বর লিখলাম। তো 1 আর 2 তুমি তুলনা করো, তাহলে k এর ভ্যালু পেয়ে যাবে, k এর ভ্যালু হবে 1 আর 2 তুলনা করে k এর ভ্যালু পাবে -2, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো 2 নম্বরে যে অঙ্কগুলো করতে বলছে সেটা হচ্ছে কি যে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো
এই ধরনের অঙ্ক করতে গেলে ফার্স্টে আমাকে একটা থিওরি জানতে হবে। থিওরিটা কি? থিওরিটা হলো যে ফার্স্টে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে এই সমীকরণ থেকে x এর যে ভ্যালু পাবো সেটা হলো x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই যে রুটের ভেতর যে টার্মটা আছে ওর ভ্যালু যা হবে ওর ওপরই বীজদ্বয় বাস্তব না অবাস্তব সেটা নির্ভর করছে। তো কি বলছে থিওরিটা? বলছে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ রুটের ভেতর টার্মটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, 0-র চেয়ে বড় অথবা সমান, তবে বীজদ্বয় বাস্তব। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা 0-র চেয়ে ছোটো হয়, লেস দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয় অবাস্তব। আরও একটা ব্যাপার আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই টার্মটা শুধুমাত্র গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয় হবে কি বাস্তব এবং অসমান। আর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে কী হবে, যে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তো এইটা ভালো করে নোট করে নিতে হবে, এর থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে, আর এটার অ্যাপ্লিকেশন আমরা এখন করব। তো আমাকে প্রথম অঙ্কে কী দিয়েছে? প্রথম অঙ্কে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে। বলছে এর বীজদ্বয় বাস্তব কিনা চেক করো, যদি বাস্তব হয় তাহলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সেই বীজগুলো নির্ণয় করো। তো আমি কী করলাম, ফার্স্টে লিখলাম যে 1 নং সমীকরণকে জেনারেল রূপটা অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ব্র্যাকেটে a ইজ নট ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে কী পাচ্ছি, a ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 3, b ইকুয়ালস টু 11, c ইকুয়ালস টু -4। কীভাবে পেলাম? এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগকে তুলনা করলাম, তাহলে পেলাম a ইকুয়ালস টু 3। এখানে এক্সের পাশে কে আছে? b, এখানে এক্সের পাশে আছে 11, তাহলে b ইকুয়ালস টু 11। c এর জায়গায় কী আছে? এখানে -4, তো c এর জায়গায় -4 চলে এলো। তো এবার কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এটা বার করবো। ইকুয়ালস টু কী লিখবো? ইকুয়ালস টু লিখবো হচ্ছে 11 স্কোয়ার, মানে বি এর ভ্যালুটা পুট করলাম, -4 ইন্টু 3, এর জায়গায় 3 বসলো, আর সি এর জায়গায় -4 ইন্টু হলো, তাহলে কী হবে 11 স্কোয়ার মানে 121 প্লাস 4 3 12, 12 4 48, মাইনাস মাইনাসে প্লাস 48, 169, যেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 0। তাহলে কি হচ্ছে যে 1 নং সমীকরণে বীজগুলো কী হচ্ছে, বাস্তব হচ্ছে। এবার আমাকে কী করতে হবে, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সেই বীজগুলো নির্ণয় করতে হবে। তো কী করলাম এখানে কী করলাম, শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করলাম, এক্স ইকুয়ালস টু যেটা লেখার অর্থাৎ -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটা লিখলাম। এবার কী হলো, বি এর জায়গায় 11 বসলো, তাহলে এটা -11 প্লাস মাইনাস এর ভ্যালু তো আমরা আগেই বার করেছি 169, তাহলে রুটের ভেতরে বসলো 169, নিচে এর জায়গায় বসলো 3, তাহলে 2 ইন্টু 3, তাহলে -11 প্লাস মাইনাস 169 রুট করলে কত হয়, 169 রুট করলে 13 হয়, তো 13 এলো, বাই নিচে 2 ইন্টু 3 করলে 6 হলো। এবার লিখবো কি, হয় এক্স ইকুয়ালস টু -11 প্লাস 13/6, অথবা এক্স ইকুয়ালস টু -11 মাইনাস 13/6, হয় প্লাস অথবা মাইনাস। তো এবার কী হলো, এখান থেকে ক্যালকুলেশন করে এলো 2/6কে কাটাকাটি করলে কী হয় 1/3। এখান থেকে এলো কি, এখান থেকে এলো হচ্ছে -24/6, তার মানে -4। তাই নির্ণয় সমাধানটা কী হবে, নির্ণয় সমাধান লিখলাম আমি এক্স ইকুয়ালস টু 1/3 এবং এক্স ইকুয়ালস টু -4, এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্কটায় কী বলছে, 2 নম্বর অঙ্কটায় আমাকে একটা সমীকরণ দিয়েছে x-2 ইন্টু x প্লাস 4 প্লাস 9 ইকুয়ালস টু 0। কী করবে, ফার্স্টে এটাকে সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই করে আমি আর এখানে বেশি এক্সপ্লেন করছি না, এখানে সিম্পলিফাই করে কী এলো, এই দুটো গুণ করলাম প্লাস 9, আলটিমেটলি সিম্পলিফাই করে এলো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। কি করলাম নেক্সট, এই সমীকরণটাকে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করলাম। তুলনা করে পেলাম a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু 1, ঠিক আগের অঙ্কটার মতো। এবার কী বার করবো, বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac বার করতে গেলে কী করলাম, বি এর জায়গায় 2 বসালাম, তাই 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর জায়গায় 1, সি এর জায়গায় 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 1, তাহলে এলো 4 - 4 ইকুয়ালস টু 0। এখন আমরা পেলাম কি, তাহলে পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম, মানে সমীকরণের বীজদ্বয় বাস্তব। এবার আরেকটা জিনিস আমি বলছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে এবং প্লাস সমানও হবে, তো আমি বীজদ্বয় সমান পাবো এক্ষেত্রে। এবার কী করলাম, 1 নম্বর সমীকরণে আমি শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করলাম, পেলাম হচ্ছে কি
পেলাম হচ্ছে আবার সেই শ্রুতিআচার্যের সূত্রের ফর্মুলাটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার যেগুলো প্রত্যেকটা জায়গায় আমাকে ভ্যালুগুলো বসাতে হবে। বি এর জায়গায় 2 বসলো -2, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র জায়গায় 0 বসলো বাই 2 ইন্টু এ, মানে 2 ইন্টু 1 এলো, তাহলে এলো -2/2 ইকুয়ালস টু -1। তাই নির্ণয় বীজদ্বয় হবে কি, নির্ণয় বীজদ্বয় হবে x ইকুয়ালস টু -1 এবং x ইকুয়ালস টু -1। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অ্যান্সার। আমি কি করে বললাম যে দুটো বীজই -1 হবে, কারণ হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা 0 এসছে, মানে বীজদ্বয় বাস্তব এবং সমান। এখান থেকে আমি বলতে পারি যে নির্ণয় বীজদ্বয় হলো x ইকুয়ালস টু -1 এবং x ইকুয়ালস টু -1। তো এই অঙ্কগুলো এরকমই হচ্ছে। 3 নম্বর অঙ্কটাও আমাকে একটা সমীকরণ দিয়েছে 4x - 3a হোল স্কোয়ার -2 × x + 3 ইকুয়ালস টু 0। এই অঙ্কগুলো করতে গেলে ফার্স্টে সিম্পলিফাই করে তুমি একটা সমীকরণের একটা সিম্পলিফাইড ফর্ম আনো সমীকরণটার। তো আমি কী করলাম, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে একটা সিম্পলিফাইড ফর্মটা আনলাম। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। এবার কি করলাম, এবার হচ্ছে এই সমীকরণটাকে আমি ax² + bx + c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করলাম। ভাষাটা কিন্তু দেখে নেবে, ভাষাটা কিন্তু ঠিক মতো লিখবে। তো এবার কী হলো, তাহলে এর ভ্যালু x² এর পাশে a আছে, এখানে x² এর পাশে 16 আছে, এর ভ্যালু 16। এখানে x এর পাশে b আছে, এখানে x এর পাশে -26 আছে, b এর ভ্যালু -26। c এখানে c আছে, এখানে 3 আছে, তাই c এর ভ্যালু 3 পেয়ে গেলাম। b² - 4ac বার করো, কী হবে যে -26 এর হোল স্কোয়ার, b এর জায়গায় -26 বসলো তার হোল স্কোয়ার, -4 ইন্টু এর জায়গায় 16 ইন্টু 3 মানে সি। তাহলে এবার ক্যালকুলেশন করে এলো কি, ক্যালকুলেশন করে আলটিমেটলি এলো 484, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং অসমান। এবার কি করলাম, এবার হচ্ছে 1 নম্বর সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলাম। এটা শ্রীধর আচার্যের জেনারেল সূত্রের জেনারেল রূপ x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার প্রত্যেকটা জায়গায় আমাকে ভ্যালুগুলো পুট করতে হবে। ভ্যালুগুলো পুট করলাম, বি এর জায়গায় -26, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র জায়গায় 484, বা মানে রুটের ভেতর 484 এলো। এবার কী হলো, আর নিচে 2 × 16 ক্যালকুলেশন করে এলো কি 26 + -12 26 + -22 22 এর স্কোয়ার করলে 484 হয়। এটা তোমরা করেই বার করতে পারবে, অথবা এটার বর্গমূল করে তোমরা পেয়ে যাবে, বাই হচ্ছে 32। এটা হলো, তাহলে হয় এক্সের ভ্যালু কী হবে, হয় এক্সের ভ্যালু 26 + 22, কিংবা এক্সের ভ্যালু হবে x ইকুয়ালস টু 26 - 22/32। এটা হলো, সরি এখানে একটু বলতে ভুলে গেলাম যে x ইকুয়ালস টু 26 + 22/32 হলো। এবার আমি জাস্ট ক্যালকুলেশন করছি। ফার্স্টেরটা এলো কি 48/32, এখানে এলো 4/32, কাটাকাটি করলাম 3/2 এলো, এখানে 1/8 এলো। তাই নির্ণয় বীজদ্বয় কী হবে 3/2 এবং 1/8। দেখো এটা অসমানই হচ্ছে এবং বাস্তবই হচ্ছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এখানে সব অঙ্কই প্রায় একই রকম আছে, তো ওই জন্য আমি সব অঙ্ক আমি এখানে এক্সপ্লেন করতে যাচ্ছি না। আমি জাস্ট স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছি। যেমন 4 নম্বর অঙ্কে আমাকে বলেই দিয়েছে কি, 4 নম্বর অঙ্কে আমাকে একটা সমীকরণ দিয়েছে 3x² + 2x - 1 ইকুয়ালস টু 0। আমি কী করলাম, প্রথমেই এই সমীকরণটার সঙ্গে একে তুলনা করে a b c এর মান বার করলাম। ওখান থেকে b² - 4ac-র মান বার করলাম, দেখলাম গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে সমীকরণে বীজদ্বয় বাস্তব, এটাই আমি লিখলাম। তারপর কি করলাম, তারপর হচ্ছে শ্রীধরাচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে এক্সের ভ্যালু বার করলাম। এটা হচ্ছে শ্রীধরাচার্যের ফর্মুলার ফর্ম। ওখানে এ বি সি এর মান বসিয়ে দিলাম, এখান থেকে 16 স্কোয়ার রুট হলো 4 আসবে। তো এবার এক্সের কী হবে, এবার হচ্ছে এক্সের দুটো মান পাবো, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -2 + 4/6, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -2 - 4/6। এখান থেকে ক্যালকুলেশন করে আসবে এক্সের একটা ভ্যালু আসবে 1/3 আর একটা ভ্যালু 1। এটাই হবে, লিখতে হবে লাস্টে নির্ণয় বীজদ্বয় হচ্ছে 1/3 এবং -1। তারপর হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কী হচ্ছে, 5 নম্বর অঙ্কে কী হচ্ছে, ফার্স্টে সমীকরণটা টুকে নিলাম, নিয়ে ax² + bx + c ইকুয়ালস টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে abc এর মান বার করলাম। দিয়ে b² - 4ac, এখানে abc এর মান বসে পেলাম কি যে এখানে পেলাম -8 পেলাম, যেটা হচ্ছে কি লেস দ্যান 0 হচ্ছে। তো এখান থেকে আমি আগেই বলছিলাম যে b² - 4ac-র ভ্যালুটা যখন লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, তখন বীজদ্বয় আর বাস্তব থাকছে না, অর্থাৎ অবাস্তব হয়ে যাচ্ছে। তো ওটাই এখানে লিখলাম, সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। তো আর শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আর বার করতে হলো না এখানে। ওকে, তো 6 নম্বর অঙ্করে কী বলছে, 6 নম্বর অঙ্করে বলছে আমাকে
অঙ্কতে আমাকে বলছে 10x² - x - 3 = 0 এটা দিয়েছে। সিম্পল আগের মতোই, জাস্ট ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করলাম, a b c এর 3টা ভ্যালু পেলাম, b² - 4ac-তে এটা বসিয়ে দিলাম, পেলাম 121। এবার কি করলাম, এবার শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। তার মানে ওটা একটা জিনিস আমি এখানে লিখতে ভুলে গেছি, এটা যেহেতু 121 ইট ইজ গ্রেটার দ্যান 0, তাহলে বীজগুলো কী হবে, যে বাস্তব হবে এবং অসমান হবে। এবার কি করলাম, এবার জাস্ট শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করলাম, x = এই ফরমেশনটা -p ± √b² - 4ac/2a। এবার প্রত্যেকটা জায়গায় আমি জাস্ট মান পুট করে দিলাম, মান পুট করে পেলাম কি আলটিমেটলি, যে 1 ± 11/20, একটা এক্সের ভ্যালু হবে 1 + 11/20, আর একটা হবে x = 1 - 11/20। এখান থেকে ক্যালকুলেশন করে পাবো একটা 3/5, একটা হচ্ছে -1/2, তার নির্ণয় দুটো বীজ হবে 3/5 এবং -1/2, এটাই অ্যান্সার। এবার 7 নম্বর পয়েন্টে কী করলাম, 7 নম্বর অঙ্কটায় দিয়েছে 10x² - x + 3 = 0। আবার একই রকমভাবে তুলনা করে a b c এর 3টা মান পাও, নিয়ে b² - 4ac-তে পুট করে দাও। পুট করে কী পেলাম, -119, যেটা হচ্ছে <0। তাহলে এটা লিখতে হবে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, এটাই হচ্ছে অ্যান্সার। আমি এখানে এগুলো খুব বেশি এক্সপ্লেন করছি না, কারণ এখানে তোমরা দেখেই বুঝতে পারবে যে জিনিসগুলো কীভাবে কী হচ্ছে। আর আগের অঙ্কগুলো তো এক্সপ্লেন করলে আমি ওর থেকে প্রসেসটা আমি বুঝে দিলাম। এগুলো অঙ্ক নিজে করলেই তোমার বেরিয়ে যাবে অ্যান্সার। আর বেশি এই টাইপের অঙ্কগুলো যেহেতু একই রকম আছে, তো এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো ওই জন্য আমি এক্সপ্লেন করছি না, জাস্ট ইম্পর্ট্যান্ট পার্টগুলো আমি একটু বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে এটা 8 নম্বর অঙ্ক, এটা সমীকরণ একই রকমভাবে তুলনা করে পেলাম a এর একটা ভ্যালু পেলাম, b এর একটা ভ্যালু পেলাম, c এর একটা ভ্যালু পেলাম, b² - 4ac, এতে আমি ভ্যালুগুলো পুট করে 200 পেলাম, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তার মানে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। এবার কি করলাম, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, তো ওটাই করলাম, x = -p ± √b² - 4ac/2a। এবার ভ্যালুগুলো পুট করে এক এক করে আমার সব কিছু আসতে থাকলো। এখানে পেলাম কি, যে √200কে লেখা যায় 100 × √100 × 2, 100টা বাইরে বেরিয়ে আসবে, 10 হয় রুটের বাইরে। তো এবার বাকি সব 50 দিয়ে তাহলে রইল 30 ± 10 √2/50। এবার হচ্ছে 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, শূন্যগুলো কেটে যাচ্ছে, মানে 10 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে হবে 3 ± √2/5। তো এখানে অ্যান্সার এলো, দুটো বীজ হবে 3 + √2/5 আর 3 - √2/5, এটাই অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কে এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণটাকে ফার্স্টে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে, ওটাই আমি করলাম। এখানে সিম্পলিফাই করে আলটিমেটলি পেলাম 16x² - 10x - 21 = 0। এবার তুলনা করতে হবে ax² + bx + c = 0 সমীকরণটার সঙ্গে, সমীকরণটা গিভেন আছে। এবার হচ্ছে তুলনা করে পেলাম কি, a এর একটা ভ্যালু পেলাম, b এর একটা ভ্যালু পেলাম, c এর একটা ভ্যালু পেলাম। এবার b² - 4ac-তে এই ভ্যালুগুলো পুট করলাম, পেলাম 1444 হচ্ছে কি গ্রেটার দ্যান 0, তাহলে বীজগুলো হচ্ছে বাস্তব এবং অসমান। এবার কি হলো, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ, 1 নং সমীকরণের শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পেলাম কি, যে x = -p ± √b² - 4ac/2a। এবার ভ্যালুগুলো পুট করার ক্ষেত্রে পেলাম কি, -10 ± √1444/2 × 16। এবার কি করলাম, এখানে 1444-এর রুট যখন আমরা পারছি না, তো এটাকে আমরা পাশে উৎপাদকে বিশ্লেষণ করলাম। ফার্স্টে 2 দিয়ে কাটলো 722, আবার 2 দিয়ে কাটলো 361, তারপর 19 দিয়ে কাটলো 19। তো কী হলো, এটাকে আমি লিখতে পারি কি, 1444-কে আমি লিখতে পারি যে 2a² × 19² এটাই আমি লিখলাম, 2 2 2 19। তো ভেতরে এটা লিখলাম। এবার স্কোয়ারগুলো কী করে বাইরে বেরাবে, স্কোয়ারগুলো এই সাইডে আউট হয়ে যাবে, 2² 2 হয়ে বেরাবে, আর 19² 19 হয়ে বেরিয়ে যাবে, /32 এটাই থাকলো। তো এবার উপরে আমরা লিখলাম যে 10 ± 38/32, x = তাহলে হবে 10 + 38/32, আর একটা হবে x = 10 - 38/32।
তো এবার ক্যালকুলেশন 48/32 এলো, 48/32 16 দিয়ে কাটাকাটি যায়, 16 2 32, 16 3 48, 3/2। আর এখানে হচ্ছে 28/32, তাহলে হবে এটা 7/8, 4 দিয়ে কাটাকাটি যায়, 4 7 28, 4 8 32। তো নির্ণয় বীজদ্বয় 3/2 এবং -7/8, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এবার সব প্রশ্নের অঙ্ক শুরু হবে। মানে বলছে এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছে এগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে হবে, দেন উৎপাদকের বিশ্লেষণ বা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে আমাকে বীজগুলো নির্ণয় করতে হবে, মানে যেটা বার করতে বলছে ওটা নির্ণয় করতে হবে। তো প্রথম অঙ্কটাই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কি যে সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তবে সাথে থাকা সমকোণী ত্রিভুজগুলো বাহু তিনটার দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তার আগে একটা থিওরি জানতে হবে ছোট্ট। তো স্ক্রিনে যে পিকচারটা দেখাচ্ছে ওখানে যে ত্রিভুজটা আঁকা হয়েছে এবিসি, ওটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এবি হচ্ছে কি, যেখানে এবি হচ্ছে যেখানে প্রত্যেকটা অতিভুজ কোণটা, লম্ব কোণটা এবং ভূমি কোণটা সেটা বলা আছে। তো পিথাগোরাস নামে একজন একটা উপপাদ্য দিয়েছেন, যেটাকে পিথাগোরাসের থিওরাম বা পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। সেটা হচ্ছে কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আবার বলছি অতিভুজের দৈর্ঘ্যর স্কোয়ার ইকুয়ালস টু ভূমির দৈর্ঘ্য স্কোয়ার প্লাস লম্বর দৈর্ঘ্য স্কোয়ার। তো এই ফর্মুলাটাই এই অঙ্কটা অ্যাপ্লাই হবে। তো অঙ্কটা কী বলছে, তো অঙ্কটায় প্রথমেই আমাকে ধরে নিতে হবে যে ত্রিভুজটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, আমি ধরে নিলাম। তো এবার কী বলছে, এবার আমাকে বলছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো ওটাই করলাম, অতিভুজের দৈর্ঘ্য হলো 2x + 6 সেন্টিমিটার, পেয়ে গেলাম। পুরো স্টেপ বাই স্টেপ সব অঙ্ক হবে। ত্রিভুজটা এবার বলছে তৃতীয় একটা বাহু বলে দিয়েছে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্যর থেকে 2 সেন্টিমিটার কম। এটা অতিভুজের দৈর্ঘ্য, এর থেকে 2 বিয়োগ করে দাও, 2 সেন্টিমিটার কম হয়ে গেল, 2x + 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাই 3টা বাহু আমি পেয়ে গেলাম। এবার কী হবে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের থিওরাম অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার সমান, অ্যাকচুয়ালি আমরা কী পড়লাম, অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু এখানে স্পেসিফাই করে বলে দেওয়া নেই কোনটা লম্ব কোনটা ভূমি। ওই জন্য কী লিখলাম, অতিভুজের দৈর্ঘ্য স্কোয়ার সমান অতিভুজ বাদে বাকি দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, অতিভুজ বাদে বাকি দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, সেটাই লিখলাম। এবার জাস্ট কী হচ্ছে, এবার জাস্ট মান পুট করতে হবে। মান পুটিংয়ের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য কত, 2x + 6 সেন্টিমিটার, তাহলে 2x + 6 এর হোল স্কোয়ার এলো। এবার কী হলো, বাকি দুটো বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, তার মানে হচ্ছে কি একটা ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে x, তাহলে x স্কোয়ার বসলো, আরেকটা তৃতীয় বাহুটা কত 2x + 4 সেন্টিমিটার, তাহলে 2x + 4 এর হোল স্কোয়ার বসলো। এবার নেক্সট স্টেপে কী করলাম, 2x + 6 এর হোল স্কোয়ারের পাশে নিয়ে গেলাম 2x + 4 এর হোল স্কোয়ারটাকে নিয়ে চলে গেলাম ইকুয়ালস টু x স্কোয়ার। এই দুটোর মধ্যে a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলাটা পড়বে। তো ফর্মুলাটা পড়লে কী হবে, ফর্মুলাটা আমরা জানি a + b × a - b। তাহলে কী হলো এখানে, যে a এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a + b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a - b এলো। এবার কী হলো, ইকুয়ালস টু x স্কোয়ার এলো। এবার কী করলাম, এবার হচ্ছে জাস্ট সিম্পলিফিকেশন মানে ক্যালকুলেশন। এটা থেকে পেলাম হচ্ছে কত 4x + 10, আর এটা থেকে পেলাম হচ্ছে 2, তাহলে 2 গুণ হয়ে থেকে গেল ইকুয়ালস টু x স্কোয়ার। এবার 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে পাবো কত, পাবো আমরা হচ্ছে 8x + 20 ইকুয়ালস টু x স্কোয়ার। x স্কোয়ারের পাশে এই দুটো টার্মকে নিয়ে গেলাম, পেলাম হচ্ছে x স্কোয়ার - 8x - 20 ইকুয়ালস টু 0। এবার কী করলাম, এবার হচ্ছে আমি করলাম কি, যে 20 থেকে 8 কী করে পাবো, 10 2 20 হয়, তাই 10 - 2 করলে 8 পেয়ে গেলাম। এতক্ষণ পর্যন্ত মিডল টার্ম ফ্যাক্টর এইভাবেই করে আসছি আমরা। তাই x স্কোয়ার - 10 - 2 × x - 20। এবার ক্যালকুলেশন, x দিয়ে এটা গুণ, তাহলে x স্কোয়ার - 10x + 2x - 20 ইকুয়ালস টু 0। এবার এই দুটো থেকে x কমন নাও, x × x - 10 প্লাস এই দুটো থেকে 2 কমন নাও, 2 × x - 10 ইকুয়ালস টু 0। এই দুটো থেকে x - 10 কমন নিলাম, তাহলে x - 10 × x + 2 ইকুয়ালস টু 0। হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। এটা 0 হলে পাবো x ইকুয়ালস টু 10, এটা 0 হলে পাবো x ইকুয়ালস টু -2। এবার আমরা এই মানটা অবশ্যই কী বলবো, অগ্রাহ্য করব, কারণ কি হচ্ছে কোনো বাহুর দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হতেই পারে না। ওই জন্য এটা লিখেছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না। অতএব x ইকুয়ালস টু
অতএব এক্স ইকুয়ালস টু 10। তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 10 সেন্টিমিটার, একক দিতেই হবে। এবার তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 2x + 6 সেন্টিমিটার পেয়েছিলাম, তাহলে 2 × 10 + 6, তাহলে এটা কত হবে? 20 + 6 = 26 সেন্টিমিটার। তারপর কী হবে? তৃতীয় বাহু। তৃতীয় বাহু থেকে কী পাবো? তৃতীয় বাহুর কেসটা হচ্ছে কি, তৃতীয় বাহুর ফর্মুলাটা হচ্ছে যে 2 × 2x + 4 সেন্টিমিটার আমরা পেয়েছিলাম, তাহলে এক্সের জায়গায় 10 বসিয়ে দিলাম, তাই 20 + 4, তাই 24 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তাহলে তিনটা বাহু হবে কি, একটা 10 সেন্টিমিটার, একটা 26 সেন্টিমিটার, একটা 24 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এবার হচ্ছে নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা আমরা প্রায় অনেকবারই করেছি, আগের দুটো চ্যাপ্টারেই করেছি। অঙ্কটা বলেছে কি, অঙ্কটা বলেছে যে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি। তো সিম্পলি আগেই ধরে নিলাম এককের ঘরের অঙ্ক এক্স, বলে দিয়েছে কি যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x। সংখ্যাটা কী হবে? সংখ্যার এই অঙ্কটার ফর্মুলাটা হচ্ছে কি, যে সংখ্যাটা হবে 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। এটা বারবার বোঝানো হয়েছে, 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। 3 অঙ্কের সংখ্যা বললে 100 × শতকের ঘরের অঙ্ক প্লাস 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তো এই অঙ্কটাই বলছে সংখ্যাটি হলো 10 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে 10 × দশকের ঘরের অঙ্ক কত? 2x প্লাস এককের ঘরের অঙ্ক x। এবার কি হলো? তাহলে 20x + x, তাহলে 21x। তাহলে সংখ্যাটা আমি 21x এটা পেয়ে গেলাম। নেক্সট কী করলাম? নেক্সট তো আমাকে শর্ত বলে দিয়েছে যে সংখ্যাটার সঙ্গে উহার এককের অঙ্ক গুণ করলে গুণফল হচ্ছে 189। ওটাকে আমি ফর্মুলাইজ করলাম, 21x × x = 189। ক্যালকুলেশন করলে 21x² = 189, 21 9 189 হয়, তাহলে x² = 9, তাহলে x এর ভ্যালু +-3। তাহলে x এর ভ্যালু হয় +3 হবে অথবা x এর ভ্যালু -3 হবে। কিন্তু এখানে কী হবে যে x এর ভ্যালু -3 নেওয়া যাবে না, কারণ আমাকে প্রশ্নে কী বলছে? প্রশ্নে বলছে যে সংখ্যাটা হচ্ছে ধনাত্মক, x এর ভ্যালু যদি -3 হয় তাহলে কী হবে? যে সংখ্যাটা হবে 21 × -3 = -63, যেটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, তাই x = -3 মানটা অগ্রাহ্য। তাহলে x এর যে মানটা অগ্রাহ্য হবে সেটা হচ্ছে x = 3। তাহলে সংখ্যাটা এককের অঙ্ক আমি পেয়ে গেলাম, x = 3, এটাই অ্যান্সার। এবার হচ্ছে নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক, গতিবেগের অঙ্ক। বলছে কি, বলছে যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার তা হিসাব করে লিখি। খুবই সিম্পল এই অঙ্কটা। ফার্স্টে আমি ধরে নেব কি, যে অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। তাহলে আমাকে গিভেন আছে কি, গিভেন আছে সালমার গতিবেগ অনিকের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। তাহলে কী হবে? নেক্সট স্টেপটা পেয়ে গেলাম, সালমার গতিবেগ x + 1 মিটার/সেকেন্ড। স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো হবে। নেক্সট কী দিয়েছে? আমাকে একটা দূরত্ব দিয়ে দিয়েছে। দূরত্বটা কত? 180 মিটার। এই ডিস্টেন্সটা এরা দুজন দৌড়াবে। এবার আমাকে বলছে কি, এবার আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। মানে হচ্ছে কি, মানে হচ্ছে এখানে একটা সময়ের ব্যাপার আসছে। তাহলে আমি তাহলে দেখবো যে 180 মিটার যেতে অনিকের কত সময় লাগছে আর সালমার কত সময় লাগছে, ওটাই আমি করলাম। 180 মিটার যেতে অনিকের সময় লাগে, কোন ফর্মুলা? দূরত্ব বাই গতিবেগ ফর্মুলা। 180/x সেকেন্ড, 180 মিটার আর x মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে বলে এই নিচে x এলো। এবার কি হলো? এবার কি করলাম, যে সালমার কত সময় লাগছে 180 মিটার যেতে, ওটা আমি বার করলাম। 180 মিটার যেতে সালমার সময় লাগছে দূরত্ব বাই গতিবেগ 180/x + 1 সেকেন্ড। তাহলে পেয়ে গেলাম। এবার আমাকে বলছে কি, আমাকে প্রশ্নে বলে দিয়েছে সালমা অনিকে থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কোন সময়টা বেশি হবে এবং কোন সময়টা কম হবে, এটা আগে আমাকে ভাবতে হবে। সালমা যেহেতু আগে পৌঁছাচ্ছে তার মানে তার সময় কম লাগছে, তাহলে এই টার্মটা হচ্ছে ক্ষুদ্র আর এই টার্মটা হচ্ছে বড়। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমি কত সেকেন্ড সময় পাবো? সেটা হচ্ছে 2 সেকেন্ড। তার মানে নির্ণয় প্রশ্ন অনুযায়ী যে সমীকরণটা হবে সেটা হচ্ছে 180/x - 180/x + 1 = 2। এবার জাস্ট সিম্পলিফিকেশন করতে হবে। এখানে 180 কমন নিলাম, 1/x - 1/x + 1 = 2।
নেক্সট কী হলো, নেক্সট হচ্ছে 2 দিয়ে 180 কেটে যাবে, 90 এলো। তো এখানে 90 1/x মাইনাস 1/x প্লাস 1, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো কি, এখানে উপরে x প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1। এখানে 90 গুণ হয়ে থাকলো, 90টাকে গুণ হয়ে রাখলাম, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 1 হবে, কারণ এক্স এক্স কেটে যাবে, আর নিচে এক্স দিয়ে এটা গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 1। এবার উপরে 90 থাকলো, 90 বাই এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 90, এটা পেলাম। এবার কী হলো, যে 90টাকে আমি এই সাইডে নিয়ে এলাম, তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়ালস টু 0। এবার কী হবে, যে আমাকে এখানে 1 আনতে হবে, 90 আছে, 90র উৎপাদকের সাহায্যে আমাকে এখানে 1 আনতে হবে, 10 আর 9 গুণ করলে 90 হয়, তাহলে 10 মাইনাস 9, আবার 10 মাইনাস 9 করলে 1 হয়, তাহলে পেয়ে গেলাম 1। 10 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 90 ইকুয়ালস টু 0। এবার জাস্ট ক্যালকুলেশন, এক্স দিয়ে এটা গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়ালস টু 0। এটা থেকে এক্স কমন, এক্স ইন্টু এক্স প্লাস 10, আর এই দুটো থেকে মাইনাস 9 কমন, মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0। এক্স প্লাস 10 কমন নাও এইটা থেকে আর এটা থেকে, তাহলে এক্স প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0, এটা পেলাম। এবার কী হলো, তাহলে আইদার এইটা 0 হবে অথবা এইটা 0 হবে, এইটা 0 হলে এক্স পাবো -10, এটা 0 হলে এক্স পাবো 9। এবার কোন ভ্যালুটা আমি নেব, এখন আমরা জানি গতিবেগের মান কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য এক্স ইকুয়ালস টু -10 মানটা অগ্রাহ্য করলাম, তাহলে এক্স ইকুয়ালস টু অতএব লিখলাম এক্স ইকুয়ালস টু 9। তাহলে আমাকে প্রশ্ন চেয়েছে যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার, তাহলে অনিকের গতিবেগ হবে 9 মিটার পার সেকেন্ড, বা প্রতি সেকেন্ডে 9 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করিনি, কিন্তু এইবার এই অঙ্কটায় উৎপাদকের বিশ্লেষণ নয়, শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করে আমরা সমীকরণের বীজ বার করব। তো আমাকে প্রশ্নে বলেছে কি, প্রশ্নে বলেছে আমাদের পাড়ার একটি বর্গাক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার পার্কের ক্ষেত্রফল, আয়তাকার পার্ক আছে, ওই আয়তাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তো অঙ্কটা কী হচ্ছে, অঙ্কটার ক্ষেত্রে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাকে দুটো পার্কের ক্ষেত্রফল বার করতে হবে, নিয়ে দুটোকে ইকুয়াল করে দিতে হবে। আমাকে ফার্স্টে হচ্ছে কি, ফার্স্টেই ধরে নেবো বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এখান থেকেই সব এক এক করে বেরোতে থাকবে। এক্স মিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কী হয়, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে এক্স স্কোয়ার বর্গমিটার, এখানে এককটা কিন্তু খুব ভাইটাল, বর্গমিটার ক্ষেত্রফলের ক্ষেত্রে হবে। হলো নেক্সট হচ্ছে কি, যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যের সাহায্যে এবার আমাকে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল এগুলো বার করব। তো কী হলো ব্যাপারটা, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কী বলছে, যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যের চেয়ে 5 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 5 মিটার হবে বাহুর আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য। এবার কী হবে, আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কত, প্রস্থ বলছে যে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম, তাহলে এক্স মাইনাস 3 মিটার, এটাও পেয়ে গেলাম। স্টেপ বাই স্টেপ জাস্ট বেরোতে থাকবে এক এক করে, আর কিছু না। নেক্সট হচ্ছে তাহলে ক্ষেত্রফলটা বার করবো, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল হবে কত, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গমিটার, মানে হচ্ছে এই দুটো গুণ করে দাও, গুণ করে দিলে পাবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 বর্গমিটার, আর তাহলে ক্যালকুলেশন করলে আসবে এক্স স্কোয়ার প্লাস এটা প্লাস 2x মাইনাস 15 বর্গমিটার, এত, এটা পেলাম। এবার আমাকে কি বলছে, যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। জাস্ট এই শর্তটা অ্যাপ্লাই করে দিলাম, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা আমি এখানে পেয়ে গেছি, এইটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, বলছে কি তার দ্বিগুণ থেকে 78 বর্গমিটার কম, তাহলে 2x স্কোয়ার মাইনাস 78, এইটা আর এইটা ইকুয়াল, এটাই আমাকে প্রশ্নের কন্ডিশনে আমাকে গিভেন আছে, তো ওটাই আমি লিখলাম। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এটা থেকে আমি কি করলাম, যে 2x এখানে এই পুরো জিনিসটাকে আমি এই সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে রইল 2x স্কোয়ার মাইনাস 78, মানে পুরোটাকে আমি ঘুরিয়ে লিখলাম 2x স্কোয়ার মাইনাস 78, এক্স স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস এক্স স্কোয়ার, 2xটা রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস 2x, এটা 2x হবে, প্লাস 15 ইকুয়ালস টু 0, এটা লিখলাম।
সরি, আগের পেজটা একটু ভুল ক্যালকুলেশন হচ্ছিলো, ওই জন্য আমি ওই পেজটা ক্যান্সেল করে এই পেজটা এলাম। জাস্ট ঠিকই আছে, একই রকম কেসটা চলছে। 2x² - 78 এখানে এলো, এই এক্স স্কোয়ারটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে -x², 2xটা রাইট হ্যান্ড সাইডে -2x, আর -15টা +15 হয়ে গেলো = 0। এবার ক্যালকুলেশন করে পেলাম x² - 2x - 63 = 0। এখন 63, সরি এখানে এই অঙ্কটাতেও সরি আর শ্রীধরাচার্য অ্যাপ্লাই হলো না, এখানে উৎপাদকের বিশ্লেষণ দিয়েই হয়ে গেল। তো এটা হলো x² - 9 - 7 × x - 63। 9 - 7 কেন আসছে? 63 মানে কি, কীভাবে পাচ্ছি? 9 × 7 করলে 63 পাই, আর 9 থেকে 7 মাইনাস করলে 2 পেয়ে যাই, ওই জন্যই এলো এটা। তো এবার কী হলো? x দিয়ে গুণ, x² - 9x + 7x - 63 = 0। এখান থেকে এই দুটো থেকে x কমন নাও, x × x - 9, এই দুটো থেকে 7 কমন নিলাম, +7 × x - 9 = 0। এবার x - 9 কী করলাম? x - 9 এই দুটো থেকে কমন নিলাম, x - 9 × x + 7 = 0। এইটা তাহলে আইদার এটা 0 অথবা এটা 0। এটা 0 হলে x = 9, এটা 0 হলে x = -7। এবার কি, কোনো বাহুর দৈর্ঘ্য কোনোদিনও কোনো জ্যামিতিক ফিগারের বাহুর দৈর্ঘ্য যাই হোক সেটা কখনো নেগেটিভ হতে পারে না, ওই জন্য x = -7 মানটা অগ্রাহ্য হবে। এখানে আমি লিখেছি কারণ দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব ঋণাত্মক হতে পারে না, অতএব এক্সের ভ্যালু হবে 9। তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে 9 মিটার। এটাই আমাকে প্রশ্নে চেয়েছে। তো এই অঙ্কটা এইভাবেই হলো, এখানেও আর শ্রীধরাচার্য অ্যাপ্লাই হলো না। সরি, আমি বলছিলাম প্রথমে যে শ্রীধরাচার্য এখানে অ্যাপ্লাই হবে, এটা উৎপাদকে বিশ্লেষণ করেই হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট অঙ্কটা 5 নম্বর। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটা করার আগে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। বলছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনে এনেছেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে বলছে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে, বলছে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থেকে যায়। সারির সংখ্যা হিসেব করি, মানে প্রলয়বাবু কী করলেন যে 350টা চারা গাছ এনেছেন। এবার কি করছেন? এবার হচ্ছে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার জমি, এটা হচ্ছে একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এভাবে চলছে। তো এভাবে প্রত্যেকটা সারি ধরে ধরে তিনি গাছ লাগাচ্ছেন, এইভাবে লাগাচ্ছেন। তো লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টা করে বেশি গাছ লাগাচ্ছেন, মানে এখানে সারির সংখ্যা যত, এই সারিতে 24টা এক্সট্রা গাছ লাগাচ্ছেন এখানে। এইভাবে লাগাতে লাগাতে তিনি যখন সবকটা সারি কমপ্লিট করলেন দেখলেন যে 10টা গাছ এক্সট্রা থেকে গেছে, মানে তার মোট 350টা চারা এনেছেন, তার মধ্যে জাস্ট 340টা চারা লাগানো হয়েছে। জিনিসটা আরেকবার ভালোভাবে বলছি যে এটা হচ্ছে একটা আয়তাকার জমি, তার এখানে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এটা একটা সারি, এটা একটা সারি, এভাবে অনেকগুলো সারি আছে। এইভাবে তাহলে মোট সারির প্রত্যেকটা সারিতে তিনি গাছ লাগাচ্ছেন মোট সারির সংখ্যা থেকে 24টা বেশি করে, মানে এখানে মোট সারির সংখ্যা থেকে 24টা বেশি গাছ লাগালেন, এখানেও মোট সারির সংখ্যা থেকে 24টা বেশি গাছ লাগালেন, এইভাবে চলছে। এইভাবে লাগাতে লাগাতে তিনি দেখলেন যখন সবকটা সারি কমপ্লিট করলেন লাগানো, তখন তিনি দেখলেন যে তার 10টা গাছ এক্সট্রা রয়ে গেছে, মানে মাত্র 340টা গাছ লাগানো হয়েছে 350টার মধ্যে। তো এখানেই আমাকে জিজ্ঞাসা করেছে যে সারির সংখ্যা কটা সেটা হিসাব করি। তো আমি মনে করলাম ফার্স্টেই যে সারির সংখ্যা হচ্ছে এক্স। এবার কি, আর উপরে লিখেছি যে মোট চারার সংখ্যা হচ্ছে 350। এবার কি বলছে, এবার কি লিখলাম যে প্রতিটি সারিতে মোট সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ লাগানে প্রতিটি সারিতে মোট চারার সংখ্যা কত হবে? এটা হবে x + 24। সারির সংখ্যা হচ্ছে x, সারির সংখ্যা থেকে 24টা করে গাছ প্রত্যেকটা সারিতে লাগানো হচ্ছে। তাহলে প্রত্যেকটা সারিতে কটা গাছ লাগানো হচ্ছে? x + 24। এই যে এটা ক্লিয়ার হলো। এবার আমি কি করলাম, এবার তার মানে প্রত্যেকটা সারিতে আমার x + 24টা করে গাছ লাগানো হয়েছে। এবার আমি বার করব যে তার মোট কটা গাছ লাগানো হয়েছে ইন টার্মস এক্স সংখ্যক সারিতে, ইন টার্মস অফ এক্স।
তো আমি লিখলাম একটি সারিতে চারার সংখ্যা হয় x+24, তাহলে এক্সটি সারিতে চারার সংখ্যা হবে x ইন্টু x+24 মানে x² + 24x। এটাই কি, এটাই হচ্ছে তিনি মোট কটা গাছ লাগিয়েছেন। কটা গাছ এনেছেন ওটা ফ্যাক্টর না, 350টা এনেছেন, তার মধ্যে এতগুলো গাছ লাগিয়েছেন। এবার কি, এবার হচ্ছে প্রশ্নে বলা হয়েছে যে মোট সব কিছু মানে গাছগুলো লাগানোর পর তার কটা চারা এক্সট্রা রয়ে গেছে, 10টা চারা এক্সট্রা রয়ে গেছে। তাহলে তিনি কটা লাগিয়েছেন, 350 থেকে 10 বাদ দিলে 340 হয়, ততগুলোই চারা লাগিয়েছেন। তাই লিখেছি প্রশ্ন অনুযায়ী মোট লাগানো চারার সংখ্যা 350 - 10 = 340। পেয়ে গেলাম। এই রাশিটা আর এই রাশিটা ইকুয়াল হবে, এটাও তিনি কতগুলো গাছ লাগিয়েছেন এক্সট্রা সারিতে, এটাও হচ্ছে ততগুলোই গাছ যেটা তিনি গোটা জমিতে লাগিয়েছেন, অর্থাৎ এক্সট্রা সারিতে লাগিয়েছেন। তো আমি শর্তটা পেয়ে গেলাম, শর্ত অনুসারে x² + 24x = 340। এবার কি করলাম, এবার যেটা করলাম হচ্ছে যে এবার আমি যে 340টাকে এই সাইডে নিয়ে এলাম, তাহলে এলো x² + 24x - 340 = 0। এবার হচ্ছে এই অঙ্কটায় শ্রীধরাচার্যের ফর্মুলা লাগবে। তো শ্রীধরাচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, করে পেলাম কি x = -24 ± √24² - 4 × 1 × -340/2। এখানে আমি আর বলছি না ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে a b c এর মান বার করছি। এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পেরে যাবে কোনটা a, কোনটা b, কোনটা c, ওইভাবেই এখানে বসাতে হবে। তো এখানে লিখলাম পাশে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই। এবার কি হলো, ক্যালকুলেশন করে এলো কি, এখান থেকে ভেতরে যা আছে ক্যালকুলেশন করা হলো, এখানে আলটিমেটলি এলো -24 ± √1936/2। এবার 1936-এর বর্গমূলটা আমাকে জানতে হবে। তো জেনারেলি আমরা 1936-এর বর্গমূলটা জানি না, তো আমরা এখানে পাশে আমরা বর্গমূল বার করে নেবো। এখানে আমিও বার করে নিয়েছি। বর্গমূল বার করে কত এলো, 44-এর বর্গমূল হচ্ছে 44-এর বর্গ করলে আমি এত পাই, মানে 1936 পাই, মানে 1936-এর বর্গমূল হচ্ছে 44। তো এটাই করলাম, -24 ± 44/2। এবার কি হলো, এবার 2 দিয়ে এগুলো কাটাকাটি গেল, -12 ± 22 এটা পেলাম। তাহলে হয় x = -12 + 22 অথবা x = -12 - 22। তাহলে একটাই পাবো x = 10, একটাই পাবো x = -34 হলো। এবার কি হলো, এবার x = -34 এই মানটা আমরা অগ্রাহ্য করব, কারণ হচ্ছে কি যে সারির সংখ্যা বা চারা গাছের সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, ওই জন্য যে মানটা গ্রাহ্য হবে x = 10। তাহলে মোট সারির সংখ্যা কত হবে, মোট সারির সংখ্যা হচ্ছে 10। এটাই অ্যান্সার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করার আগে ভালোভাবে বুঝতে হবে। এই অঙ্কটা যত বেশি প্র্যাকটিস হবে তত হাতের গ্রিপে চলে আসবে এটা। এবার হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটাও ভালো অঙ্ক। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে তা হিসেব করি, মানে 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস তৈরি করে ওটা বার করব। খুবই সহজ অঙ্ক এটা। ফার্স্টেই কী ধরবো, ধরবো কুন্তলে একটা জিনিস তৈরি করতে। ফার্স্টে আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। ফার্স্টে আমি ধরবো কি, ফার্স্টে আমি মনে করে নেবো যে কুন্তলের একটা জিনিস তৈরি করতে কত মিনিট সময় লাগছে। এখন আমাকে নেক্সট বলছে কি যে জোসেফের 5 মিনিট সময় কম লাগে, তাহলে ওখান থেকে আমি পেয়ে যাবো যে জোসেফের ওই জিনিসটা তৈরি করতে সময় কত লাগছে, যে x - 5 মিনিট। এই দুটো জিনিস পেয়ে গেলাম। নেক্সট আমাকে কী বার করতে হবে, বার করতে হবে যে 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস বানাচ্ছে, আর 6 ঘন্টায় জোসেফ কটা জিনিস বানাচ্ছে। নিয়ে দুটো ডিফারেন্স হবে একটা, নিয়ে কে বেশি করবে, ওটা হচ্ছে জোসেফ অবশ্যই বেশি করবে, কারণ জোসেফ কম সময় লাগছে একটা জিনিস বানাতে। তাহলে কি করব, যে জোসেফ অবশ্যই বেশি জিনিস বানাবে। জোসেফের বানানো জিনিসের সংখ্যা থেকে কুন্তলের বানানো জিনিসের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল আসবে 6। ওখান থেকে আমাকে সমীকরণটা গঠন করতে হবে। তো আমি লিখলাম কি, যে কুন্তলে একটা জিনিস তৈরি করতে সময় লাগে x মিনিট, তাই জোসেফের ওই একটা জিনিস তৈরি করতে সময় লাগে x - 5 মিনিট। নেক্সট টাইম বার করবো কি, যে কুন্তল 6 ঘন্টা মানে হচ্ছে কত, 6 ঘন্টা মানে হচ্ছে 360 মিনিট। 6 ঘন্টা মানে 360 মিনিট, এটা মনে রাখতে হবে। এবার তো আমাকে বার করতে হবে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস বানাচ্ছে। তো ওটাই আমি বার করলাম, লিখলাম x মিনিটে কুন্তল তৈরি করে একটা জিনিস, তাহলে 1 মিনিটে কুন্তল তৈরি করে 1/x জিনিস। তাহলে 6 ঘন্টা মানে 360 মিনিট। 360 মিনিটে কুন্তল কটা জিনিস তৈরি করে, 360/x জিনিস। এটা একটা জিনিস পেলাম।
নেক্সট আমি দেখব যে সমান সময় অর্থাৎ 6 ঘন্টাতেই জোসেফ কটা জিনিস বানাচ্ছে। তো লিখলাম x-5 মিনিটে জোসেফ তৈরি করে একটা জিনিস, 1 মিনিটে জোসেফ তৈরি করে 1/x-5টা জিনিস। তাহলে 6 ঘন্টা, এখানে নিচে ব্র্যাকেটে লিখে দিচ্ছি 6 ঘন্টা সমান 360 মিনিট। তাহলে 360 মিনিটে জোসেফ তৈরি করবে কটা? 360/x-5টি জিনিস। এবার কী হচ্ছে, এবার কোনটা বেশি হবে এটা আমাকে জানতে হবে। জোসেফ কী করছে? জোসেফ কুন্তলের থেকে 5 মিনিট সময় কম নিচ্ছে একটা জিনিস বানাতে, অর্থাৎ জোসেফের স্পিড বেশি। তাহলে জোসেফ 6 ঘন্টায় যতগুলো জিনিস বানাবে, কুন্তল তার চেয়ে কম বানাবে। ওটাই আমি করলাম। তাহলে এই টার্মটা যেটা আছে, তাহলে 360/x-5 যে টার্মটা আছে ওটা 360 ওটার চেয়ে 360/x এই টার্মটা ছোটো হবে। তো এখানে লিখে দিলাম পাশে ছোটো হবে, 360/x এই টার্মটা এক্ষেত্রে ছোটো হবে। তাহলে আমাকে বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা? আমাকে বিয়োগ করতে হবে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগফল কত হবে? 6। ওটাই আমাকে প্রশ্ন দিয়েছে। তাই জোসেফ, কারণ জোসেফ কুন্তলের থেকে 6 ঘন্টায় 6টা জিনিস বেশি বানাচ্ছে, এটাই আমাকে বই দিয়েছে। তাই লিখলাম 360/x-5/360/x = 6। 360 এবার কী হবে? এবার হচ্ছে 360 কমন নিলাম। 360 কমন নিলে আসবে 1/x-5 -1/x = 6। এটা পেলাম। এবার কী হলো? জাস্ট ক্যালকুলেশন, 6 দিয়ে এটা কেটে গেল, 60 এলো। এবার বিয়োগ করতে হবে, নিচে এলো x×x-5 আর উপরে চলে গেল x-5 × 1 = 1। এবার কী হবে? নেক্সট স্টেপে লিখলাম 60 × x মাইনাস, এই ব্র্যাকেটটা উঠে গেলে আসবে x-5 বা x² - 5x, x দিয়ে গুণ হয়ে গেল, এটা = 1। x কেটে দিলাম, এটা পরীক্ষায় না কাটলেও চলবে। x কেটে দিলাম, তাহলে 5 থাকলো। তাহলে লিখলাম নেক্সট স্টেপে 60 × 5/x² - 5x = 1, এটা এলো। তারপর কী করলাম? তারপর 60 দিয়ে ওটা গুণ হয়ে গেল, তাহলে 300/x² - 5x = 1। এটা ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এই সাইডে চলে যাবে। তাহলে x² - 5x = 300। 300কে এই সাইডে আনলাম, তাহলে পেলাম হচ্ছে কি x² - 5x - 300 = 0। এবার কী করবো? এবার আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এই 300-এর উৎপাদক থেকে আমাকে 5 বানাতে হবে। 15-20-তে কত হয়? 15-20-তে 300 হয়। 15 × 2 = 30, তাহলে 15-20-তে 300 হয়। ওটাই আমি করলাম, যে 15-20 কম্বিনেশন ইউজ করলাম। তাই 20 থেকে 15 বাদ দিলে 5 হয়, ওটাই লিখে দিলাম। তাহলে এখানে এলো x² - 20x + 15x - 300 = 0। এবার কী করলাম? এই দুটো থেকে x কমন, তাহলে x - 20 আর এই দুটো থেকে 15 কমন, তাহলে 15 × x - 20 এলো 0 = 0। তাহলে এই দুটো এই টার্মটা আর এই টার্মটা থেকে x - 20 কমন, x - 20 × x + 15। তাহলে আইদার এটা 0 অথবা এটা 0। এটা 0 হলে x এর ভ্যালু 20, এটা 0 হলে x এর ভ্যালু 15, সরি x এর ভ্যালু -15। তো ওটাই আমি করলাম। তারপর লিখলাম যে x = -15 মানটা অগ্রাহ্য হবে। কারণ কি? কারণ হচ্ছে সময়ের মান কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা ধরেছিলাম কুন্তলের একটা জিনিস বানাতে কত মিনিট সময় লাগছে, ওটা হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কখনোই -15 হতে পারে না। তাহলে x এর ভ্যালু 20 হবে। তাহলে কুন্তলের একটি জিনিস বানায়, তাহলে কুন্তল একটা জিনিস বানাতে সময় লাগে 20 মিনিট। তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস বানাবে? 6 ঘন্টায় সে বানাবে, আমরা আগে ফরমেশানে আমরা পেয়েছিলাম কত? 360/x। 6 ঘন্টায় এতগুলো জিনিস বানাচ্ছে, তো ওটাই আমরা লিখলাম এখানে 360/20টি জিনিস বানাবে। এক্সের জায়গায় 20 বসে গেল, তাহলে কি হলো? 20 দিয়ে এটা কাটলে 18টি জিনিস বানাবে। এটাই অ্যান্সার। এটা বোঝা গেল যে 360/x আমরা আগেই বার করেছিলাম। এই যে এখানে বার করেছিলাম যে 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস বানাচ্ছে, 360/x। এখানেই এক্সের ভ্যালু 20 পুট করলাম, ওখান থেকে আমরা পেয়ে গেলাম যে 18টা জিনিস বানাচ্ছে 6 ঘন্টায়। এটাই আমাকে অ্যান্সার চেয়েছে, তো এটাই হবে অ্যান্সার। কুন্তল 6 ঘন্টায় 18টি জিনিস বানায়, পাশে অ্যান্সার। ওকে, তো এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা প্রায় পরীক্ষা যায়। এটা হচ্ছে যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা দিয়েছে, ঠিক আছে। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেল, দিয়ে স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার ফিরে এলো। তো আমাকে জিজ্ঞাসা করছে
যে স্রোতের বেগ কত ছিল, মানে 5 ঘন্টায় ও টোটাল যাতায়াতটা কমপ্লিট করলো, এতটুকু মেন কথা। আমি মনে করলাম স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, লিখলাম। এখন প্রদত্ত হচ্ছে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। এখন এই ধরনের অঙ্ক আগেও আমি বলেছি যে যখন স্রোতের অনুকূলে কোনো একটা নৌকা যাবে তখন নৌকাটার স্থির জলে যে স্পিড তার চেয়ে বেশি স্পিড হবে, কারণ ওর সঙ্গে ও তো নিজে তো মুভ করছেই, পাশাপাশি কী হচ্ছে যে স্রোতের বেগটাও ওর ওপর লেগে যাচ্ছে, মানে ওর ওপর স্রোত কাজ করে ওকে আরও ওর স্পিডটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ওই জন্য কী হবে যে যখন স্রোতের অনুকূলে নৌকা যাবে তখন নৌকার স্থির জলে যে বেগ ওর সঙ্গে স্রোতের বেগটা অ্যাড হয়ে যাবে। তো ওটাই লিখলাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ হয় x+8 কিলোমিটার পার ঘন্টা, এটা লিখলাম। তাহলে এবার আমাকে বার করতে হবে কি, আমার কাজ হচ্ছে কি নিয়ে, আমাকে প্রশ্ন বলছে যে ও 5 ঘন্টায় টোটাল যাতায়াতটা কমপ্লিট করছে। তাহলে আমাকে ফার্স্টে বার করতে হবে যে ও স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে কত ঘন্টা যাচ্ছে, কত ঘন্টা লাগছে, আর স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগছে, দিয়ে দুটোর সাম হবে 5 ঘন্টা। তো এটাই আমি করব। ফার্স্টে আমি লিখলাম যে স্রোতের অনুকূলে নৌকাটির 15 কিলোমিটার যেতে সময় লাগছে কত, যে দূরত্ব বাই গতিবেগ ফর্মুলাটা 15/x+8 ঘন্টা। তাহলে এটা একটা জিনিস পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে। স্রোতের প্রতিকূল অর্থাৎ নৌকাটা স্রোতের উল্টো দিকে চলছে, তাহলে নৌকার যে স্থির জলে যে বেগটা আছে ওর থেকে কম বেগ হবে, কারণ স্রোত যেহেতু তার উল্টো দিকে হচ্ছে, তো স্রোত যেহেতু উল্টো দিকে হচ্ছে তাহলে কী করবে যে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও অনেক বেশি পরিমাণ, মানে অনেক বেশি খাটতে হবে। বা জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি যে স্রোতটা যেহেতু নৌকাটার উল্টো দিকে চলছে, তো নৌকার স্থির জলে যে বেগ ওর থেকে কম বেগ হবে এক্ষেত্রে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে কত, স্থির জলে বেগ মাইনাস স্রোতের বেগ, অর্থাৎ নৌকার বেগটা আলটিমেটলি স্রোতের প্রভাবে কমে যাবে। ওই জন্যই লিখেছি এখানে 8 - x কিলোমিটার পার ঘন্টা। তো জিনিসটা নিশ্চয়ই বোঝা গেল যে নৌকাটা যখন স্রোতের প্রতিকূলে চলছে তখন কি হচ্ছে যে নৌকার বেগটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। কতটা কমছে, ওর স্থির জলের বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করলে যত বেগ হচ্ছে সেটাই হচ্ছে নৌকার বেগ। তো এবার বার করলাম স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটারও গেছে, তাহলে নৌকাটার কত সময় লেগেছে, দূরত্ব বাই গতিবেগ 22/8 - x কিলোমিটার পার ঘন্টা, এটা পেলাম। এবার কি হচ্ছে, এই যে স্রোতের অনুকূলেও 15 কিলোমিটার যেতে যত ঘন্টা সময় লাগলো ওইটা একটা পেল 15/x+8, আর স্রোতের প্রতিকূলে নৌকাটার সময় 22 কিলোমিটার যেতে যতটা সময় লাগলো 22/8 - x এটা ভুল লিখেছি আমি, কিলোমিটার পার ঘন্টা হবে না, ঘন্টা হবে জাস্ট। 22/8 - x ঘন্টা, এই দুটোর সাম কী হবে, এই দুটোর সাম হচ্ছে যাতায়াতে টোটাল যে সময়টা লাগলো অর্থাৎ 5 ঘন্টা। তো ওটাই আমি লিখলাম যে প্রশ্ন হচ্ছে যাতায়াতে মোট সময় লাগে 5 ঘন্টা, তাহলে শর্তানুসারে লিখলাম যে 15/8 + x + 22/8 - x = 5, এটা লিখলাম। এবার এই দুটো যোগ করলাম, যোগটা তোমরা দেখতে পাচ্ছ যোগটা কীভাবে করেছি। তো আলটিমেটলি ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেশন করে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 7x + 296/64 - x² = 5। তো এবার যেটা করলাম এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য 5 দিয়ে এটা গুণ, আর এটা নিচে 5 দিয়ে জাস্ট এটা গুণ হয়ে, এইটা এই দিকে গিয়ে 5-এর সাথে গুণ হয়ে গেল। আমি জাস্ট তো আমি এই সাইডের টার্মটাকে এখানে লিখলাম। তো এলো 320 - 5x² = 7x + 296। তো এবার জাস্ট সব কিছুকে এক সাইডে নিয়ে এলাম। তো এলো 5x² + 7x + 296 - 320 = 0। এটা হবে 5x² + 7x - 24 = 0। এবার কি হচ্ছে, আমি এটাকে মিডিল টার্ম করতে পারছি না, তো আমি কি করলাম, শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে পাশে লিখতে হবে শ্রীধরাচার্যের সূত্র, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগে পাই। তো আলটিমেটলি পেলাম x = -7 ± √7² - 4 × 5 × -24/25। এটা কীভাবে পেলাম আর বলছি না। ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে abc এর মানটা পাবো, আর শ্রীধরাচার্যের ফর্মুলা তো আমরা জানি, ওখানে abc এর মান বসিয়ে দিয়ে এইটা আমরা পেলাম। তো
এবার কি হলো, এবার জাস্ট ক্যালকুলেশন এখানে। তো এখানে এলো -7 প্লাস মাইনাস আলটিমেটলি ক্যালকুলেশন করে √529/10। এবার 529 বর্গমূল করলে কত হয়, 23 হয়। তো এখানে 23 লিখে দিলাম আমি, -7 প্লাস মাইনাস 23/10। তো এবার দুটো ভ্যালু বেরোলো, একটা হচ্ছে x=-7 প্লাস 23/10, আর একটা x=-7 -23/10। এখান থেকে পেলাম হচ্ছে এক্সের ভ্যালু 16/10। 16/10কে 2 দিয়ে কাটলে 8/5 হয়, আর 8/5কে একটু মিশ্র ভগ্নাংশে আকারে আনলাম, 1/3 এলো। এখানে কী হলো, -30/10, তার মানে -3। এবার কী হবে, যে কোন মানটা গ্রাহ্য হবে, অবশ্যই এই মানটা গ্রাহ্য হবে, এই মানটা গ্রাহ্য হবে না। কারণ কি হচ্ছে, যে গতিবেগের মান কখনো ঋণাত্মক হতে পারে না। এই পয়েন্টটা কিন্তু লিখতে হবে, যে গতিবেগের মান কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে x=1/3, তাহলে স্রোতের বেগ হবে 1/3 কিলোমিটার/ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার। 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আমরা আগেও করেছি, বলছি একটি সুপারফাস্ট ট্রেন, এই টাইপের অঙ্ক আমরা আগে করেছি, মোটর গাড়ি, জিপ গাড়ি। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। তারপর বলেছে একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। সুপারফাস্ট ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। বলেছে কি, যে একটা সুপারফাস্ট ট্রেন আছে, একটা এক্সপ্রেস ট্রেন আছে। সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের চেয়ে বেশি স্পিডে যায়। কত বেশি স্পিডে যায়, 15 কিলোমিটার/আওয়ার বেশি স্পিডে যায়। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে 180 কিলোমিটার হচ্ছে দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স, দুটো ট্রেনই যাচ্ছে। এবার কি হচ্ছে, সুপারফাস্ট ট্রেনটা আগে পৌঁছাচ্ছে আর এক্সপ্রেস ট্রেনটা পরে পৌঁছাচ্ছে। সুপারফাস্ট ট্রেনটা কতক্ষণ আগে পৌঁছাচ্ছে, এক্সপ্রেস ট্রেনের চেয়ে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে। মানে সুপারফাস্ট ট্রেনটার যতটা সময় লাগছে তার চেয়ে, এক্সপ্রেস ট্রেনের যত সময় লাগছে তার চেয়ে সুপারফাস্ট ট্রেনে 1 ঘন্টা সময় কম লাগছে। এবার এগুলো নিয়েই অঙ্কটা বার করতে হবে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার/আওয়ার ছিল। ওকে, তো প্রথমেই আমি লিখলাম যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার। তারপর কি করলাম, তারপর প্রশ্ন অনুযায়ী বলছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিলোমিটার/আওয়ার বেশি, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে x + 15 কিলোমিটার/আওয়ার। নেক্সট আমি লিখলাম স্টেশন দ্বার মধ্যবর্তী দূরত্ব 180 কিলোমিটার। এগুলো হচ্ছে আমি এই গিভেন ডাটাটাকে এবার অ্যাপ্লাই করব। আমার কাজ হচ্ছে সময় নিয়ে, মানে সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা কম সময় পৌঁছাচ্ছে। তো তাহলে সময় নিয়ে কাজ হচ্ছে, তাহলে আমি বার করব যে দুটো ট্রেনের ক্ষেত্রে 180 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগছে। তো এক্সপ্রেস ট্রেনের 180 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ ফর্মুলা, 180 বাই এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিলোমিটার/আওয়ার, তাই নিচে x এলো, এত ঘন্টা। সুপারফাস্ট ট্রেনে কত সময় লাগবে, সুপারফাস্ট ট্রেনে 180 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ, তার মানে 180 বাই সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x + 15, এত ঘন্টা। এবার জানতে হবে কোন সময়টা এদের মধ্যে বেশি, কোনটা বেশি স্পিডে যায়। সুপারফাস্ট ট্রেনটা বেশি স্পিডে যাচ্ছে, তাহলে সুপারফাস্ট ট্রেনে কম সময় লাগে, তাহলে এই সময়টা কম। এক্সপ্রেস ট্রেনে বেশি সময় লাগে, এই সময়টা বেশি। এবার কত আগে পৌঁছাচ্ছে সুপারফাস্ট ট্রেনটা, 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, তার মানে এখান থেকে এটা বিয়োগ করলে 1 হবে। মানে আরেকবার বলছি, সুপারফাস্ট ট্রেনের এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা সময় কম লাগছে, মানে এটা বেশি, এটা কম, এটা থেকে এটা বিয়োগ করলে 1। এটাই হচ্ছে সমীকরণের শর্তটা। তো লিখলাম এখানে প্রশ্নের শর্ত অনুসারে 180/x - 180/x + 15 = 1, এটা লিখলাম। এবার কি করলাম, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন, 180 কমন নিলাম, 1/x - 1/15 = 1। 180 কমনই থাকলো, এইটা এখানে গেল, এটা এখানে গেল, মাইনাস হচ্ছে x + 15 - x × x + 15 = 1। এবার কি হলো, এবার হচ্ছে 180, x আর -x কেটে গেল। এবার তাহলে 180 দিয়ে 15 গুণ হয়ে যাবে, লিখলাম 180 × 15/x² + 15x = 1, এটা লিখলাম। এবার কি হলো, 180-র সঙ্গে 15 গুণ হলে হয়ে যায় কত, 2700। তো 2700 এলো, বাই x² + 15x = 1, এটা লিখলাম। এবার ক্রস মাল্টিপ্লিকেশন, এটা এই সাইডে চলে গেল, পেলাম x² + 15x = 2700, এটা পেলাম।
এবার কি হলো যে 2700টা এই সাইডে চলে এলো -2700 হয়ে লিখলাম। এবার এর ক্ষেত্রেও আমি কি করছি, এর ক্ষেত্রেও আমি শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করছি, কারণ আমি এখানে মিডল টার্ম করতে পারছি না। তো এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে এটা পেলাম -15 ± √15² -4 × 1 × -2700/2 × 1, এটা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগে পাই লিখলাম। নেক্সট হচ্ছে ভেতরটা ক্যালকুলেশন করে এলো, এটা 10,800 আর এখানে 225, 15 15 225 হয়, ওটাই এলো এখানে। এবার যেটা হলো এই দুটো সাম করে দিলাম, সাম করে হলো 11,025 এলো। এবার কি হলো, এবার হচ্ছে আমাকে 11,025কে আমাকে স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করার জন্য এইখানে আমি স্কোয়ার রুট করেছি ফার্স্টে। এখানে স্কোয়ার রুট করে পেলাম কত, এখানে আমি স্কোয়ার রুট করে পেলাম 105 পেলাম। কীভাবে করলাম এখানে দেখো, এখানে অঙ্কটা করা আছে, তোমরা স্কোয়ার রুটটা করে নিতে পারবে। তো আলটিমেটলি এখানে এলো -15 ± 105/2। এবার আমাকে এক্সের দুটো ভ্যালু পাবো। তো এক্সের একটা ভ্যালু পেলাম হচ্ছে কি, এক্সের একটা ভ্যালু পেলাম হচ্ছে -15 + 105/2 মানে 90/2 মানে 45। আর এখানে পেলাম -15 - 105/2 -120/2 -60। এখানে কি হচ্ছে এক্সের মান -60টা আমরা নেব না, কারণ কি হচ্ছে গতিবেগের মান কখনো ঋণাত্মক হতে পারে না, এটাই হচ্ছে এখানকার যুক্তি। অতএব x = 45। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কী হবে, এই যে এক্স পেলাম এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, তো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে এর সঙ্গে 15 যোগ করতে হবে, তাহলে 45 + 15 km/h = 60 km/h। এটাই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক এবং লাস্ট অঙ্কটা বলছে কি, যে রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কেজি 20 টাকা কম, চালের দাম প্রতি কেজি 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কেজি মাছ কত দামে কিনেছিল। খুবই সিম্পল অঙ্ক। ফার্স্টে ধরে নেব কি, ফার্স্টে আমাকে প্রশ্নেই বলেছে যে রেহানা বাজারে গিয়ে দেখলো, এখানে ফার্স্টেই ধরে নেব যে রেহানা প্রতি কেজি মাছ এক্স টাকায় কিনেছিল। তাহলে আমাকে প্রশ্নের প্রথম লাইনে আমাকে বলে দিয়েছে যে প্রতি কেজি মাছের যা দাম তার থেকে প্রতি কেজি ডালের দাম 20 টাকা কম। সেখান থেকে পেয়ে যাবো কি, যে প্রতি কেজি ডালের মূল্য x - 20 টাকা। এবার কী হবে, আরও বলেছে যে প্রতি কেজি চালের মূল্য সেই প্রতি কেজি মাছের দাম থেকে 40 টাকা কম, তাহলে প্রতি কেজি চালের মূল্য হবে x - 40 টাকা। এতটা ক্লিয়ার হলো। তো এবার আমাকে বলছে যে রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ চাল ও ডাল পেল সেটা দেখলো যে 280 টাকায় চালে যে পরিমাণ চাল পাওয়া যায় তার সাথে সমান। তাহলে আমাকে জাস্ট বার করতে হবে 240 টাকায় কত কিলোগ্রাম মাছ পাওয়া গেছে, 240 টাকায় কত কিলোগ্রাম ডাল পাওয়া যায়, আর 280 টাকায় কত কিলোগ্রাম চাল পাওয়া যায়, আগে এটা বার করব। তো ফার্স্টে আমি কী করলাম, তো ফার্স্টে আমি লিখলাম যে x টাকায় পাওয়া যায় 1 কেজি মাছ, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1 x কেজি মাছ, তাহলে 240 টাকায় পাওয়া যায় 240/x কেজি মাছ। এতটা ফার্স্টে ক্লিয়ার হলো। তো এটা ফার্স্ট জিনিস যেটা আমরা বার করলাম। নেক্সট বার করবো 240 টাকায় কত কিলোগ্রাম ডাল পাওয়া যায়। তো 240 টাকায় কত কিলোগ্রাম ডাল পাওয়া যায় সেটা বার করতে গেলে আমাকে ফার্স্টে জানতে হবে যে প্রতি কেজি ডালের দাম কত। প্রতি কেজি ডালের দাম আমরা বার করেছিলাম x - 20 টাকা। তো লিখলাম x - 20 টাকায় পাওয়া যায় 1 কেজি ডাল, তাহলে 1 টাকায় পাওয়া যায় 1 টাকায় ডাল পাওয়া যায় 1/x - 20 এত কেজি। তাহলে 240 টাকায় কতটা ডাল পাওয়া যায়, 240/x - 20 কেজি, এতটা পরিমাণ ডাল পাওয়া যাচ্ছে। এবার ঠিক সেরকমই 280 টাকায় কতটা চাল পাওয়া যায় সেটা বার করব। তো সেটা বার করার জন্য সিম্পল কী করলাম, তো ফার্স্টে 280 টাকায় কত কিলোগ্রাম চাল পাওয়া যায় সেটা বার করতে গেলে আমাকে জানতে হবে প্রতি কেজি চালের দাম কত, সেটা আমরা বার করলাম x - 40 টাকা। তাহলে লিখলাম x - 40 টাকায় চাল পাওয়া যায় 1 কেজি, তাহলে 1 টাকায় চাল পাওয়া যায় 1/x - 40 কেজি। তাহলে 280 টাকায় চাল কতটা পাওয়া যায়, চাল পাওয়া যাবে 280/x - 40 কেজি। এতটা আমরা পেলাম। তো এবার আমরা যেটা করলাম যে প্রশ্ন অনুযায়ী 240/x + 240/x - 20 = 280/x - 40। এই জায়গাটা একটু বলে দিচ্ছি। আমরা পেলাম কি 240/x হচ্ছে কি 240 টাকায়
কত কেজি চাল, যত কেজি চাল পাওয়া যায় সেই পরিমাণটা, যত কেজি মাছ পাওয়া যায় সেই পরিমাণটা। এটা হচ্ছে 240/x-20 হচ্ছে কি 240 টাকায় যে পরিমাণ ডাল পাওয়া যায়, আর 280/x-40 হচ্ছে কি যে 280 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যায়। এই শর্তটা বইয়ের শর্তের সাথে মিলে আছে, অর্থাৎ 240 টাকায় যে পরিমাণ যে পরিমাণ মাছ পাওয়া যায় এবং 240 টাকায় যে পরিমাণ ডাল পাওয়া যায় তাদের সাম 280 টাকায় যে পরিমাণ চাল পাওয়া যায় তার সঙ্গে ইকুয়াল। তো এবার জাস্ট ক্যালকুলেশন, ফার্স্টে কী করলাম 20 দিয়ে কাটলাম, 12 14, নিচে যেটা থাকার ওটাই থাকলো। এবার কি হলো 2 দিয়ে কাটলাম 6 6 7, নিচে যেটা থাকলো ওটাই থাকলো। এখান থেকে 6 কমন, এই দুটোর মধ্যে যোগ হবে আর এটা যেটা আছে ওটাই থাকবে। যোগ করলাম, যোগ করে আলটিমেটলি এলো আমার 2x - 20, আর এখানে যেটা থাকার ওটাই থাকলো। নিচে x দিয়ে এটা গুণ হয়ে গেল, x² - 20x। এবার কি হলো এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে সেই 2টা বাইরে বেরিয়ে 6-এর সঙ্গে গুণ হয় 12 হয়ে গেল এখানে। তারপর কি হলো যে ইন্টু x - 10 বা x² - 20x = 7/x - 40, এটাই থাকলো। এবার কি করলাম জাস্ট হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এখানে, সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করে এলো 12 ইন্টু x - 10 ইন্টু x - 40 ইকুয়াল টু 7x² - 140x। এবার যে সিম্পল ক্যালকুলেশন, 12টাকে 12 রাখলাম আর এই দুটো গুণ করলাম, গুণ করে আলটিমেট আর এখানে যেটা আছে ওটাই থাকলো। আলটিমেটলি এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, আসবে x² - 50x + 400, এখানে 7x² - 140x। এবার 12 দিয়ে পুরোটাকে গুণ করে দাও, এটা যেটা আছে ওটাই থাকবে। আলটিমেটলি কী হবে যে এই লাইনটা আসবে। তারপর কি করতে হবে, তারপর 7x² তুমি 12-এর পাশে নিয়ে চলে যাও আর -140xটাকে এই সাইডে নিয়ে চলে যাও। এই তো নেক্সট লাইনটা হবে এইটা, 12x² - 7x² - 600x + 140x + 4800 = 0। এবার কী হবে সিম্পলিফাই করে আসবে 5x² - 460x + 4800 = 0। তারপর কী করলাম, তারপর হচ্ছে 5 দিয়ে এগুলো কাটা যাচ্ছে, তো 5 দিয়ে কেটে দিলাম, তো আসবে x² - 92x + 960 = 0। এবার কি হলো, এবার হচ্ছে পাশে আমি দেখেছি যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করছি, এইভাবে করে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করছিলাম, বাট আমি পারছিলাম না। সেই জন্য এখানে শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে আমি লিখিনি যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কিন্তু এখানে লিখতে হবে। তো আলটিমেটলি আসবে x = -92 ± √92² - 4 × 1 × 960/2, এটা এলো। তো এবার কি হবে, এবার হচ্ছে যে সিম্পলিফাই করলে আসবে আলটিমেটলি আসবে এখানে 4624 রুটের ভেতর, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। এবার 4624-এ আমাকে রুট বার করতে হবে। রুট বার করার জন্য আমি রুট বার করেছি এটা, এখানে রুট বার করে আলটিমেটলি আসবে 68। তো এটা তোমরা বর্গমূল করে দেখে নেবে, 68 আসছে। এবার হচ্ছে 92 ± 68/2, তাহলে এক্সের দুটো ভ্যালু 92 + 68/2 আর x = 92 - 68/2। তো একটা থেকে বেরোবে 160/2 বা 80, আর এখান থেকে বেরোবে 24/2 = 12। তো এবার কোন ভ্যালুটা গ্রাহ্য হবে, এখানে x = 12 মানটা অগ্রাহ্য হবে, কারণ x = 12 যদি তুমি নাও তাহলে প্রতি কেজি চালের মূল্য হবে 12 - 40 = -28 টাকা, আর প্রতি কেজি ডালের মূল্য হবে -8 টাকা। মানে হচ্ছে কি এগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে, যা বাস্তবে অসম্ভব। অতএব এক্সের ভ্যালু হবে 80। তাহলে নির্ণয় অ্যান্সারটা পেয়ে গেলাম, রেহানা প্রতি কেজি মাছ 80 টাকা দামে কিনেছিল। এটা হচ্ছে অ্যান্সার। চ্যাপ্টার শেষ। তো গাইজ এই ভিডিওটা আজকে এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ।